হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা কোষ ও এর গঠন অধ্যায়ের যে কোষীয় অঙ্গাণু নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্লাস্টিড। তোমরা জানো প্লাস্টিডের মধ্যে যে গুরুত্বপূর্ণ প্লাস্টিড, 3 ধরনের প্লাস্টিড আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাস্টিড হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কিন্তু পরীক্ষা আসার মতো খুবই গুরুত্বপূর্ণ টপিক। সো আজকে আমরা প্লাস্টিডের মধ্যে 3 ধরনের প্লাস্টিড এবং ক্লোরোপ্লাস্ট নিয়ে বিস্তারিত কথা বলবো। চলো শুরু করা যাক। যদি আমরা প্লাস্টিড নিয়ে একদম প্রথমে যে কথাটা যদি বলতে চাই একটু, প্লাস্টিড হচ্ছে এমন একটা কোষীয় অঙ্গাণু যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। তাহলে প্লাস্টিড কোথায় পাওয়া যায় একটু যদি আমরা লিখি, প্লাস্টিড পাওয়া যায় হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ কোষে। প্লাস্টিড কোথায় পাওয়া যায়? প্লাস্টিড পাওয়া যায় শুধুমাত্র উদ্ভিদ কোষে। ঠিক আছে, প্লাস্টিড কোথায় পাওয়া যায়? শুধুমাত্র উদ্ভিদ কোষে আমরা কি পাবো? প্লাস্টিড পাবো। সো এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, এরপর যদি আমরা কথা বলতে চাই প্লাস্টিডের আবিষ্কারক নিয়ে, প্লাস্টিড কে আবিষ্কার করছে? দেখো, প্লাস্টিডের আবিষ্কারক নিয়ে যদি কথা বলি, আবিষ্কারক, সো প্লাস্টিড আবিষ্কার করছে হচ্ছে শিম্পার। প্লাস্টিড আবিষ্কার করছে কে? শিম্পার। ঠিক আছে, এখন এই প্লাস্টিড শিম্পার আবিষ্কার করছে। শিম্পার কিন্তু মূলত যে প্লাস্টিকটা আবিষ্কার করছে সেটা ছিল ক্লোরোপ্লাস্ট। সেটা কি ছিল? ক্লোরোপ্লাস্ট ছিল। শিম্পার কোন প্লাস্টিড আবিষ্কার করছে? ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করছে। ঠিক আছে, এখন দেখো এই প্লাস্টিডের মধ্যে আমরা প্লাস্টিককে সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। দেখো, সাধারণত প্রথমে আমরা যদি প্লাস্টিককে একটু ক্লাসিফিকেশন করি, প্লাস্টিককে চাইলে তুমি 2 ভাগে ভাগ করতে পারো। প্লাস্টিককে চাইলে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার বর্ণযুক্ত প্লাস্টিড, একটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিড। ঠিক আছে, একটা হচ্ছে কি? বর্ণযুক্ত প্লাস্টিড, একটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিড। বর্ণহীন প্লাস্টিড এবং বর্ণযুক্ত প্লাস্টিড। বর্ণহীন প্লাস্টিড এবং কি যুক্ত? বর্ণযুক্ত প্লাস্টিড। এখন এই যে বর্ণহীন প্লাস্টিড, এই বর্ণহীন প্লাস্টিডের মধ্যে কি আছে? বর্ণহীন প্লাস্টিডের মধ্যে আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে তোমার লিউকোপ্লাস্ট। বর্ণহীন প্লাস্টিডের মধ্যে কি আছে? লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট। ঠিক আছে, এখন দেখো এই লিউকো শব্দের অর্থ হচ্ছে কিন্তু বর্ণহীন। ঠিক আছে, আর তোমার এখানে বর্ণযুক্ত প্লাস্টিডের মধ্যে 2 ধরনের প্লাস্টিড আছে। একটা প্লাস্টিড হচ্ছে তোমার সবুজ বর্ণের, যেটাকে আমরা বলি ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কোন বর্ণের ভাইয়া? ক্লোরোপ্লাস্ট হচ্ছে ভাইয়া সবুজ বর্ণের। এরপর হচ্ছে তোমার এটা হচ্ছে সবুজ বর্ণের, সেটা তুমি লিখে রাখতে পারো। এটা হচ্ছে বর্ণ হচ্ছে কীরকম? সবুজ। এবং এরপর হচ্ছে থাকবে হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট। ঠিক আছে, ক্রোমোপ্লাস্ট হচ্ছে কীরকম বর্ণ ভাই? ক্রোমোপ্লাস্টের বর্ণ হচ্ছে সবুজ ছাড়া অন্য বর্ণের। সবুজ ছাড়া অন্য বর্ণ। অন্য যে কোনো বর্ণ হতে পারে, এটা হতে পারে তোমার কমলা, হলুদ, যে কোনো বর্ণের হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো তো প্লাস্টিড কয় ধরনের হতে পারে? প্লাস্টিড হচ্ছে বর্ণের উপর ভিত্তি করে হচ্ছে 2 ভাগে ভাগ করতে পারি। বর্ণহীন প্লাস্টিড, যেটাকে বলা হয় লিউকোপ্লাস্ট, আর বর্ণযুক্ত প্লাস্টিডের মধ্যে 2 ধরনের প্লাস্টিড আছে। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যেটা হচ্ছে সবুজ বর্ণের, আর যেগুলো সবুজ বর্ণ ছাড়া অন্য বর্ণের, হলুদ হতে পারে, কমলা হতে পারে, ওই ধরনের বর্ণগুলা বর্ণযুক্ত আমরা প্লাস্টিডকে বলবো ক্রোমোপ্লাস্ট। ঠিক আছে, সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট নিয়ে কথা বলবো। চলো আমরা কথা বলবো এখন কি নিয়ে? লিউকোপ্লাস্ট নিয়ে। লিউকোপ্লাস্ট নিয়ে কথা বলবো। দেখো এই যে লিউকোপ্লাস্ট কিন্তু লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন। ঠিক আছে, তুমি কি বলবা যদি বলা হয় লিউকোপ্লাস্ট কি? তুমি বলবা হচ্ছে বর্ণহীন প্লাস্টিডকে আমরা কি বলবো? লিউকোপ্লাস্ট বলবো। তাহলে লিউকোপ্লাস্ট হচ্ছে কি ভাই? বর্ণহীন প্লাস্টিড। লিউকোপ্লাস্ট কি? বলো লিউকোপ্লাস্ট কি? লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন প্লাস্টিড। এরপর হচ্ছে লিউকোপ্লাস্টের কাজটা যদি আমরা একটু মনে রাখি, লিউকোপ্লাস্ট আসলে কি কাজের জন্য সে উদ্ভিদের মধ্যে আছে, সেটা হচ্ছে মূলত খাদ্য সঞ্চয়। লিউকোপ্লাস্ট কি করে? লিউকোপ্লাস্ট যেটা করে সেটা হচ্ছে ও খাদ্য সঞ্চয় করে। বিভিন্ন রকম খাদ্য সঞ্চয় করতে পারে। এখন লিউকোপ্লাস্ট কোন ধরনের খাদ্য সঞ্চয় করতেছে তার উপর ভিত্তি করে তুমি লিউকোপ্লাস্টকে 3 ভাগে ভাগ করতে পারো। ঠিক আছে, কয় ভাগে ভাগ করতে পারো? 3 ভাগে। একটার নাম হচ্ছে তোমার অ্যামাইলোপ্লাস্ট। ওকে, আরেকটার নাম হচ্ছে তোমার ইলাইওপ্লাস্ট।
এরপর হচ্ছে তোমার আরেকটার নাম হচ্ছে এলিউরোপ্লাস্ট। এলিউরোপ্লাস্ট তাহলে কি দেখলাম আমরা? তিনটা অ্যামাইলোপ্লাস্ট, একটা হচ্ছে তোমার ইলাইওপ্লাস্ট, একটা দেখলাম হচ্ছে এলিউরোপ্লাস্ট। তিন ধরনের লিউকোপ্লাস্ট আমরা দেখতে পাচ্ছি। এখন কোন লিউকোপ্লাস্ট আসলে কি করে, যদি আমরা এদিকে একটু লক্ষ্য করি, দেখো ইলাইওপ্লাস্টের মধ্যে দেখো অয়েল লিখতে, অর্থাৎ অয়েল বা তেল, অয়েল লিখতে যেই তিনটা ও আই এল লেটার লাগে, কিন্তু এখানে সেই তিনটা লেটার আছে, দেখো ও আই আছে, এল আছে। তাহলে এখান থেকে মনে রাখবো ও আই এল দিয়ে মনে রাখবো ওরা কি করে জানো? ওরা হচ্ছে তেল বা চর্বি সঞ্চয় করে, এটা মনে রাখিও, তেল বা চর্বি সঞ্চয় করে। তাহলে আমরা যদি বলা হয় ইলাইওপ্লাস্ট কি, তুমি বলবা হচ্ছে তেল বা চর্বি সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলা হয় ইলাইওপ্লাস্ট। তারপর এখানে দেখো এলিউরোপ্লাস্ট, এটা কি করে? দেখো আমরা যদি প্রোটিন লিখি, প্রোটিন লিখতে কি লাগে? PRO, এই যে প্রো লাগে না প্রোটিন লিখতে? তো এ দেখো এখানে PRO এই তিনটা লেটার আছে, তাহলে এখান থেকে মনে রাখবো হচ্ছে প্রো মানে হচ্ছে প্রোটিন, মনে রাখবো এভাবে। তাহলে সে কি করে? প্রোটিন সঞ্চয় করে। তাহলে সে কি করে? প্রোটিন সঞ্চয় করে, ঠিক আছে। যেহেতু এলিউরোপ্লাস্ট প্রোটিন সঞ্চয় করে, সেজন্য এলিউরোপ্লাস্টের কিন্তু আরেকটা নাম আছে প্রোটিনোপ্লাস্ট বলে। এলিউরোপ্লাস্টকে কি বলে ভাই? এটা যদি আমরা এখানে লিখি, এলিউরোপ্লাস্টের অপর একটা নাম আছে, সেটা হচ্ছে প্রোটিনোপ্লাস্ট। কি প্লাস? প্রোটিনোপ্লাস্ট, ঠিক আছে ভাই। তাহলে দেখো এরপর গেল, তাহলে আমরা বুঝলাম হচ্ছে এলিউরোপ্লাস্ট এখানে প্রো আছে, তার মানে এটা প্রোটিন সঞ্চয় করে। ইলাইওপ্লাস্ট এখানে OIL এই তিনটা লেটার আছে, যেটা দিয়ে আমরা একটা শব্দ তৈরি করি, সেটা হচ্ছে অয়েল বা তেল, অর্থাৎ এর কাজ হচ্ছে তেল বা চর্বি সঞ্চয় করা। এবং অ্যামাইলোপ্লাস্ট যেটা আছে, অ্যামাইলোপ্লাস্ট এটার কাজ হচ্ছে তোমার শর্করা বা শ্বেতসার বা কার্বোহাইড্রেট কি করা? সঞ্চয় করা। তো তোমরা এটা চাইলে এবার মনে রাখতে পারো অ্যামাইলো, আলু দিয়ে মনে রাখতে পারো। আলু কি করে? আলুর ভিতরে থাকে শর্করা, ঠিক আছে, আলুতে শর্করা থাকে, কার্বোহাইড্রেট থাকে, তাই না? তাহলে অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে কি করে? শর্করা সঞ্চয় করে। তাহলে আমরা এগুলা দেখলাম। এখন ভাই দেখো এই তিন ধরনের লিউকোপ্লাস্ট আমরা দেখতে পাচ্ছি, তিন ধরনের লিউকোপ্লাস্ট দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, এটা শর্করা সঞ্চয় করে। এবং এটা কোনটা কোথায় পাওয়া যায়? অ্যামাইলোপ্লাস্ট বেশি থাকে হচ্ছে আলুতে। অ্যামাইলোপ্লাস্ট কোথায় বেশি থাকে? আলুতে বেশি পাওয়া যায়, এক্সাম্পল হিসেবে বলতে পারি। ইলাইওপ্লাস্ট পাওয়া যায় হচ্ছে ভুট্টা বীজে। তাহলে ভুট্টা বীজে কোন লিউকোপ্লাস্ট পাওয়া যায়? সেটা হচ্ছে ভাই ইলাইওপ্লাস্ট, ঠিক আছে। এরপর হচ্ছে এলিউরোপ্লাস্ট পাওয়া যায় সূর্যমুখীর বীজে, ঠিক আছে, সূর্যমুখী বীজের মধ্যে কি পাওয়া যায়? সূর্যমুখী বীজের মধ্যে কি পাওয়া যায়? ইলাইওপ্লাস্ট পাওয়া যায়, ঠিক আছে ভাইয়া। সূর্যমুখী বীজের মধ্যে ইলাইওপ্লাস্ট পাওয়া যায়। তাহলে দেখো এই যে তিন ধরনের লিউকোপ্লাস্ট, তাহলে লিউকোপ্লাস্ট নিয়ে আমরা জানলাম একটা লিউকোপ্লাস্ট কি, সেটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিডকে আমরা লিউকোপ্লাস্ট বলবো। লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে ভাই কি করা? খাদ্য সঞ্চয় করা। কোন ধরনের খাদ্য সঞ্চয় করতেছে তার উপর ভিত্তি করে কিন্তু লিউকোপ্লাস্ট বিভিন্ন রকম হতে পারে। অ্যামাইলোপ্লাস্ট যেটা হচ্ছে শর্করা সঞ্চয়ী লিউকোপ্লাস্ট, ইলাইওপ্লাস্ট যেটা হচ্ছে তেল বা চর্বি সঞ্চয়ী লিউকোপ্লাস্ট, এবং এলিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট যেটা হচ্ছে প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট। তাহলে আমরা লিউকোপ্লাস্ট সম্পর্কে এই বিষয়গুলো জানলাম। সো আমরা এখন যেটা নিয়ে কথা বলবো, দেখো এখানে বর্ণযুক্ত প্লাস্টিড নিয়ে কথা বলবো। তো বর্ণযুক্ত প্লাস্টিডের মধ্যে আমরা প্রথমে কথা বলবো হচ্ছে কাকে নিয়ে? ক্রোমোপ্লাস্টকে নিয়ে, ঠিক আছে। কাকে নিয়ে কথা বলবো? চলো আমরা কথা বলবো এখন ক্রোমোপ্লাস্ট নিয়ে। আচ্ছা, তাহলে এখন কথা বলবো হচ্ছে ক্রোমোপ্লাস্ট নিয়ে। দেখো ক্রোমা শব্দের অর্থ হচ্ছে বর্ণযুক্ত, ঠিক আছে। আচ্ছা, ক্রোমোপ্লাস্ট। এখন তাহলে কথা বলবো ক্রোমোপ্লাস্ট নিয়ে। চলো এখন এই ক্রোমোপ্লাস্টটা আসলে কোন বর্ণের? ঠিক আছে, ক্রোমা শব্দের অর্থ হচ্ছে রঙিন, অর্থাৎ এটা তোমার সবুজ বর্ণ ছাড়া অন্য যে কোনো বর্ণ হতে পারে। সবুজ, সেজন্য আমি লিখবো কি? সবুজ ছাড়া অন্য বর্ণের হতে পারে, অন্য বর্ণ, রাইট। সবুজ ছাড়া কি বর্ণ? অন্য বর্ণের হতে পারে, বুঝছো? এখন এই যে ক্রোমোপ্লাস্টের মধ্যে তুমি বিভিন্ন রকম ক্রোমোপ্লাস্ট দেখতে পারো। লাল বর্ণের ক্রোমোপ্লাস্ট দেখতে পারো। লাল বর্ণের ক্রোমোপ্লাস্টকে বলবা তুমি রোডোপ্লাস্ট। লাল বর্ণের ক্রোমোপ্লাস্টকে কি বলা হয়? আচ্ছা, আমরা আগে লিখে ফেলি বর্ণগুলা। ধরো তুমি চাইলে বাদামি বর্ণের ক্রোমোপ্লাস্ট দেখা যায়, যার রং হচ্ছে বাদামি। আবার দেখা যায় হচ্ছে তোমার হলুদ বর্ণের দেখা যায়, হলুদ বর্ণের দেখা যেতে পারে হচ্ছে কমলা বর্ণের, ঠিক আছে। এখন দেখো যেটা তোমার খেয়াল করিও, যেটা তোমার লাল বর্ণের
ক্রোমোপ্লাস্ট, সেটাকে বলবো আমরা রোডোপ্লাস্ট। সেটাকে কি বলবো? রেড থেকে মনে রাখবো, রোডোপ্লাস্ট। সেটাকে বলবো আমরা রোডোপ্লাস্ট। তাহলে এরপর যেটা আমরা বাদামি বর্ণের দেখব, বাদামি বর্ণের, তাহলে রোডোপ্লাস্ট হচ্ছে কি লাল বর্ণের ক্রোমোপ্লাস্ট। এরপর যেটা বাদামি বর্ণের, বাদামকে আমরা ইংরেজিতে বলি পিনাট, তো পিনাট থেকে মনে রাখবো পিওপ্লাস্ট বলে। বাদামি বর্ণের ক্রোমোপ্লাস্টকে কি বলবো? পিওপ্লাস্ট। বাদামি বর্ণের যেটা বাদামকে আমরা বলি পিনাট, এখান থেকে মনে রাখবো পিওপ্লাস্ট হচ্ছে কি বাদামি বর্ণের ক্রোমোপ্লাস্ট। এরপর হচ্ছে হলুদ বর্ণের যেটা হলুদ, সেটাকে বলবো আমরা জেন্থোপ্লাস্ট। সেটাকে আমরা কি বলবো? জেন্থোপ্লাস্ট। ঠিক আছে, জেন্থোপ্লাস্ট। সো এটা আমি এভাবে মনে রাখতে বলি যে এখানে যে থটা আছে, ঠিক আছে, এটাকে এখানে দেখতে অনেকটা হয়ের মতো মনে হচ্ছে, তাহলে মনে রাখবো হ দিয়ে থটাকে দেখতে যেহেতু এখানে হয়ের মতো মনে হচ্ছে, সেজন্য আমরা এখানে হলুদ বলবো, এটা থেকে হলুদ। ঠিক আছে, তাহলে জেন্থোপ্লাস্ট হচ্ছে কি বর্ণের? হলুদ বর্ণের। ঠিক আছে, জেন্থোপ্লাস্ট কি বর্ণের? হলুদ বর্ণের। আর এটা হচ্ছে কি কমলা বর্ণের, এটা হচ্ছে কমলা বর্ণের যেটা, সেটাকে কি বলবো আমরা? কেরাটিনোপ্লাস্ট। ঠিক আছে, এটা হচ্ছে হলুদ বর্ণের জেন্থোপ্লাস্ট, আর এটা হচ্ছে কি এটা হচ্ছে কেরাটিনোপ্লাস্ট। ঠিক আছে, তাহলে দেখো তো কমলা বর্ণের, এখানে ক থেকে কমলা, ক দিয়ে কেরাটিনোপ্লাস্ট, এটা মনে রাখতে পারি। ঠিক আছে, তাহলে খেয়াল করো তো আমরা কি দেখলাম এখানে? আমরা দেখলাম হচ্ছে যেটা লাল বর্ণের, রেড দিয়ে মনে রাখবো রোডোপ্লাস্ট। লাল বর্ণের ক্রোমোপ্লাস্টকে আমরা বলবো রোডোপ্লাস্ট। বাদামি বর্ণেরটাকে মনে করবো হচ্ছে পিওপ্লাস্ট। এরপর হচ্ছে হলুদ বর্ণেরটাকে মনে করবো, হলুদ দিয়ে মনে রাখবো হচ্ছে জেন্থোপ্লাস্ট। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে কমলা দিয়ে মনে রাখবো হচ্ছে কেরাটিনোপ্লাস্ট। ঠিক আছে, কমলা দিয়ে কি মনে রাখবো? কেরাটিনোপ্লাস্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইগুলা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এখন ক্রোমোপ্লাস্ট আসলে উদ্ভিদের কোন অংশে থাকে? ঠিক আছে, উদ্ভিদের মনে রাখবো হচ্ছে রঙিন অংশে থাকে। ঠিক আছে, কোথায় পাওয়া যায় এটাকে? উদ্ভিদের অবস্থান বলি, যদি আমরা বলি অবস্থান কোথায়, এটার অবস্থান কোথায়? এটার অবস্থান হচ্ছে উদ্ভিদের রঙিন অংশে। ঠিক আছে, রঙিন অংশগুলো কি হতে পারে? যেমন ধরো পাপড়ি, ঠিক আছে, ফুলের পাপড়ি। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার হতে পারে হচ্ছে রঙিন ফল ও বীজ, রঙিন ফল ও বীজের মধ্যে থাকে, রঙিন ফল ও বীজের মধ্যে থাকে। এরপর হচ্ছে রঙিন মূল, যেমন ধরো গাজরের মূলের মধ্যে এরকম কি দেখা যায়? ক্রোমোপ্লাস্ট দেখা যায়। ঠিক আছে, তাহলে পাপড়ি, রঙিন ফল ও বীজ, গাজর এই ধরো রঙিন মূলের মধ্যে দেখা যায়। এখন এর কাজটা কি দেখো? ক্রোমোপ্লাস্টের কাজ হচ্ছে তোমার, এটার কাজ হচ্ছে পতঙ্গকে আকৃষ্ট করা। যেমন ধরো একটা ফুল যখন কি হয়, পাপড়িগুলা রঙিন হয়, এখন এই ফুলের প্রতি আকৃষ্ট হয়ে পতঙ্গ এর কাছে যায়, ফলে তোমরা জানো পতঙ্গের মাধ্যমে পরাগায়ন সম্পন্ন হয়। তাহলে ও হচ্ছে তোমার পরাগায়নে কি করে? পরাগায়নে বলতে পারি, পরাগায়নে সাহায্য করে। ঠিক আছে, সাহায্য করে, এটা বলতে পারো তোমরা। আচ্ছা, তাহলে এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে ক্রোমোপ্লাস্ট নিয়ে আমরা দেখলাম। ক্রোমোপ্লাস্ট হচ্ছে কি সবুজ ছাড়া অন্য বর্ণের তোমার প্লাস্টিককে আমরা বলবো ক্রোমোপ্লাস্ট। এখানে অন্য বর্ণ বলতে কি বর্ণ থাকতে পারে? লাল বর্ণের হতে পারে। ঠিক আছে, লাল বর্ণের ক্রোমোপ্লাস্টকে রোডোপ্লাস্ট, বাদামি বর্ণের হতে পারে পিওপ্লাস্ট, এবং হলুদ বর্ণের জেন্থোপ্লাস্ট, কমলা বর্ণের হচ্ছে কেরাটিনোপ্লাস্ট। ঠিক আছে, দেখো ভাই, তাহলে এই হচ্ছে তোমার ক্রোমোপ্লাস্ট নিয়ে কথা। এখন দেখো আমরা একটা বিষয় বলি না, হচ্ছে লিউকোপ্লাস্টের অবস্থান। লিউকোপ্লাস্ট আসলে কোথায় পাওয়া যায় সেটা একটু লিখে ফেলি। এটার অবস্থান হচ্ছে যেখানে সূর্যালোক পৌঁছায় না। ঠিক আছে, যে অঙ্গে কে পৌঁছায় না? সূর্যালোক পৌঁছায় না, সেখানে কি অবস্থান করে? পৌঁছায় না, সেখানে অবস্থান করতেছে কে? লিউকোপ্লাস্ট। এখন দেখো কোথায় কোথায় হতে পারে, যেমন ধরো মূলের মধ্যে। ঠিক আছে, পৌঁছায় না। তেমন ধরো ভূমি নিম্নস্থ মূলের মধ্যে, ভূমি নিম্নস্থ কাণ্ড, অর্থাৎ কিছু কাণ্ড আছে যারা ভূমির নিচে থাকে। যেমন ধরো আমরা পেঁয়াজের কথা বলতে পারি। দেখো পেঁয়াজ হচ্ছে দেখতে এরকম, নিচের দিকে মূল থাকে, ঠিক আছে, উপরে হচ্ছে পাতা। এখন দেখো খেয়াল করো তো, এটা মাটির নিচে থাকে, এই অংশটা হচ্ছে মূল, তাই না? এগুলা যদি মূল হয়, মূলের উপরের অংশটা হচ্ছে কাণ্ড, এটা হচ্ছে কাণ্ড।
তো এই কাণ্ডটা দেখো তো কোথায় থাকে, ভূমির নিচে না, তাহলে পেঁয়াজ মূলত একটা কাণ্ড, এটা হচ্ছে ভূমি নিম্নস্থ কাণ্ড, ঠিক আছে। এটাকে দেখতে অনেকটা কাণ্ডের মতো মনে হয় না, তবে এটাকে আমরা সেজন্য বলা হয় ভূমি নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, যেটাকে টিউবার বলে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তোমার দেখো ভূমি নিম্নস্থ কাণ্ড বলতে যেসব কাণ্ড ভূমির নিচে বা মাটির নিচে বাড়ে সেগুলোকে বোঝানো হয়। যেমন ধরো আছে পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, ঠিক আছে, আলু ইত্যাদি, এগুলাকে বলবো ভূমি নিম্নস্থ কাণ্ড। এরপর হচ্ছে তুমি বলতে পারো ভ্রূণের মধ্যে কোথায় থাকে, ভ্রূণের মধ্যে ভ্রূণ কোথায় থাকে, ভ্রূণ থাকে ভাইয়া বীজের ভিতরে। ভ্রূণ কোথায় থাকে, ভ্রূণ থাকে হচ্ছে বীজের ভিতরে। ভ্রূণ থাকে কোথায়, ভ্রূণ থাকে বীজের ভিতরে, ঠিক আছে। একটা বীজের ভিতরে একটা ছোট ভ্রূণ থাকে, অর্থাৎ একটা উদ্ভিদ থাকে, ছোট উদ্ভিদ। ধরো আমরা যে কোনো বীজ, বাদামের বীজ বলো, শিম বীজ বলো, এগুলো একটু খুলে দেখবো, যে কোনো বীজ যদি খুলে দেখো, এখানে দেখবা 2 পাতাওয়ালা ছোটো একটা উদ্ভিদের মতো গঠন থাকে, সেটাই হচ্ছে ভ্রূণ। তুমি যখন বীজটাকে রোপণ করে দাও, দেখো বীজটা রোপণ করে দিলে এই ভ্রূণটাই কিন্তু কি হয়, গাছে পরিণত হয়। খেয়াল করি, এই ভ্রূণটা কিসে পরিণত হয়, গাছে পরিণত হয়। যেহেতু ভ্রূণ বীজের ভিতরে থাকে, ভ্রূণ কোথায় থাকে, বীজের ভিতরে থাকে, সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, সেজন্য তোমার আমরা বলতে পারি ভ্রূণের মধ্যে কোনটা থাকে, লিউকোপ্লাস্ট থাকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কথা, ক্রোমোপ্লাস্ট নিয়ে আমরা কথা বললাম, লিউকোপ্লাস্ট নিয়ে আমরা কথা বললাম। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট, গুরুত্বপূর্ণ সবচেয়ে, এটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট নিয়ে কথা বলবো। এখন দেখো, এই ক্লোরোপ্লাস্টের আবিষ্কারক হচ্ছে শিম্পার। আমরা দেখছিলাম প্লাস্টিক আবিষ্কার করছিল কে, শিম্পার না। উনি মূলত কোন প্লাস্টিকটা আবিষ্কার করছে, উনি আবিষ্কার করছে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। তাহলে আমরা ক্লোরোপ্লাস্টের আবিষ্কারকের কথা বললে হচ্ছে বলা হয় আবিষ্কারক হচ্ছে তোমার শিম্পার। উনি মূলত এই ক্লোরোপ্লাস্টে কী করছে, আবিষ্কার করছে। প্লাস্টিক যখন আবিষ্কার করছিল, প্লাস্টিক মূলত উনি কোন প্লাস্টিককে আবিষ্কার করছে, ক্লোরোপ্লাস্টকে। এরপর হচ্ছে দেখো এটার বর্ণ কীরকম রে ভাই, আমরা সবাই জানি ক্লোরোপ্লাস্টের বর্ণ হচ্ছে কীরকম, সবুজ বর্ণের। ক্লোরোপ্লাস্ট কী বর্ণের, সবুজ বর্ণ, ঠিক আছে। এখন এই সবুজ বর্ণ হওয়ার পিছনে দায়ী কি, সবুজ বর্ণের পিছনে দায়ী হচ্ছে কিছু রঞ্জক পদার্থ, কিছু কি পদার্থ, রঞ্জক পদার্থ, ঠিক আছে। এখন আমরা অনেকে মনে করি ক্লোরোফিলের ভিতরে যে ক্লোরোপ্লাস্টের ভিতরে যে রঞ্জক পদার্থ থাকে সেটা মনে হয় শুধু ক্লোরোফিল, ঠিক আছে। এটা কিন্তু ঠিক না, মনে রাখবে এই ক্লোরোপ্লাস্টের ভিতরে কোন কোন রঞ্জক পদার্থ বা কালারফুল রাসায়নিক পদার্থ থাকে, রাসায়নিক অণু থাকে। একটা হচ্ছে তোমার ক্লোরোফিল, কি থাকে, ক্লোরোফিল হচ্ছে প্রায় 2 ধরনের। একটা হচ্ছে ক্লোরোফিল এ বলে, আরেকটাকে বলা হচ্ছে ক্লোরোফিল বি, এটাকে কি বলে, ক্লোরোফিল বি। তাহলে ক্লোরোফিল কয় ধরনের আছে, 2 ধরনের। ক্লোরোপ্লাস্টের ভিতরে ক্লোরোফিল থাকে 2 ধরনের, ঠিক আছে। আরও থাকে হচ্ছে জেন্থোফিল, ঠিক আছে, জেন্থোফিল, ঠিক আছে। তো জেন্থোফিল হচ্ছে বলছিলাম থটা হয়ের মতো লাগে, এখান দিয়ে মনে রাখবো হচ্ছে এটা কোন বর্ণের, জেন্থোফিল হচ্ছে হলুদ বর্ণের। এটা বর্ণ কীরকম, হলুদ বর্ণের, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার ক্যারোটিন থাকতে পারে। ক্যারোটিন হচ্ছে কী রকম, কোন বর্ণের, ক দিয়ে মনে রাখবো, এটা হচ্ছে কমলা বর্ণের, ঠিক আছে। ক্যারোটিন হচ্ছে কি বর্ণের, কমলা বর্ণের। তাইলে এই হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকা বিভিন্ন রকম রঞ্জক পদার্থ বা রঞ্জক অণু, ঠিক আছে। ক্লোরোফিল সবুজ বর্ণের, এটা আমরা সবাই জানি। জেন্থোফিল হচ্ছে কমলা বর্ণের, হলুদ বর্ণের, আর ক্যারোটিন হচ্ছে কমলা বর্ণের। এবং কোনটা কত পার্সেন্ট থাকে এটা যদি একটু আমরা বুঝি, দেখো কোনটা কত পার্সেন্ট থাকে। এখানে দেখো ক্লোরোফিল এ এবং বি এর ব্যাপারটা একটু জানলে হবে। এ থাকে সবচেয়ে বেশি 75% এবং 25% কিন্তু তাকে হচ্ছে কি ক্লোরোফিল বি। তাই ক্লোরোফিলের মধ্যে ক্লোরোফিল এটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে, এটা থাকে 75%, আর ক্লোরোফিল বিটা থাকে কম পরিমাণে, সেটা হচ্ছে 25%, ঠিক আছে। এরপর দেখো ক্লোরোপ্লাস্ট কিন্তু তোমার এক এক উদ্ভিদে কি থাকে, তোমার এক এক রকম ধরনের ক্লোরোপ্লাস্ট দেখা যায়। বিশেষ করে হচ্ছে শৈবালের ক্ষেত্রে, শৈবালে বিভিন্ন রকম কি দেখা যায়, ক্লোরোপ্লাস্ট লক্ষ্য করা যায়, বিভিন্ন প্রকার কি লক্ষ্য করা যায়, ক্লোরোপ্লাস্ট লক্ষ্য করা যায় শৈবালের মধ্যে, ঠিক আছে। তাহলে আমরা সেজন্য বলতে পারি হচ্ছে কি শৈবালের মধ্যে, শৈবালে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য বেশি, মানে এক এক রকম শৈবালে এক এক রকম ক্লোরোপ্লাস্ট দেখা যায়। শৈবালে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য, ক্লোরোপ্লাস্টের কি বেশি, ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য বেশি,
বৈচিত্র্য বেশি। এখন আসো কুন্দ্রনের কোথায় কীরকম দেখা যায়। যেমন ধরো একটা শৈবাল আছে যেটার নাম হচ্ছে খেলামাইডোমোনাস। খেলামাইডোমোনাস, এটার মধ্যে যে ক্লোরোপ্লাস্টটা থাকে সেটা দেখতে হচ্ছে পেয়ালা আকৃতির, অর্থাৎ পেয়ালার মতো, পেয়ালা আকৃতির। খেলামাইডোমোনাস মূলত এককুশে একটা শৈবাল এই শেপের, এবং তার দুইটা প্লাজেলা থাকে, এবং তার যে ক্লোরোপ্লাস্টটা আছে ওই ক্লোরোপ্লাস্টটা এই শেপের, এই একটা পেয়ালা বা কাপ শেপের। ঠিক আছে, তো আমরা এটাকে এইভাবে মনে রাখতে পারি। যেমন ধরো এখানে যে সিটা আছে, ঠিক আছে, খেলামাইডোমোনাসের শুরুতে যে সিটা আছে, এই সিটাকে যদি তুমি কি করো এরকম উল্টায় দাও, তাহলে এটা একটা কাপের মতো বা পেয়ালার মতো হয়ে যাচ্ছে। তাহলে এভাবে মনে রাখতে পারি সি থেকে, মানে সিটা দেখতে হচ্ছে পেয়ালার মতো, এরকম চিন্তা করতে পারি। সেজন্য খেলামাইডোমোনাসে আমরা মনে রাখবো হচ্ছে পেয়ালা আকৃতির কি আছে, ক্লোরোপ্লাস্ট আছে। খেলামাইডোমোনাস হচ্ছে একটা এককুশি শৈবাল। এরপর ভাই দেখো আরেকটা শৈবাল আছে যেটাকে বলা হয় স্পাইরোগাইরা। ঠিক আছে, এটার মধ্যে যে ক্লোরোপ্লাস্টটা দেখা যায়, ধরো এটা হচ্ছে একটা স্পাইরোগাইরার সেল, তার ভিতরে যে ক্লোরোপ্লাস্টটা দেখা যায় এই ক্লোরোপ্লাস্টটা হচ্ছে এরকম সর্পিল আকার। ঠিক আছে, স্পাইরাল শেপের। ঠিক আছে, স্পাইরাল শেপের। তাহলে আমরা মনে রাখবো এস দিয়ে সর্পিল আকার বা স্পাইরাল শেপের। ঠিক আছে, তাইলে বলো তো স্পাইরোগাইরাতে কোন ধরনের দেখা যায়, সর্পিল আকার ক্লোরোপ্লাস্ট দেখা যায়। ঠিক আছে, দেখো এর ভিতরে যে ক্লোরোপ্লাস্টটা থাকে সর্পিল আকার, এটা এরকম পেঁচে থাকে। এটাকে যদি তুমি বের করো, এটাকে যদি এখান থেকে বের করো, তাহলে দেখবা হচ্ছে বের করে যদি লম্বা করার চেষ্টা করা হয়, দেখবা যে এটার দৈর্ঘ্য তার কোষের দৈর্ঘ্যের চাইতেও অনেক বড়। ঠিক আছে, তাহলে দেখো কোষের চাইতেও দৈর্ঘ্যে বড় স্পাইরোগাইরার যে ক্লোরোপ্লাস্ট সেটা। তারপর হচ্ছে দেখো কত খেলামাইডোমোনাসে দেখা যায় পেয়ালা আকৃতির, স্পাইরোগাইরাতে দেখা যাচ্ছে সর্পিল আকার। আরও দেখো, আরও যদি বলি আমরা আরেকটা শৈবাল আছে যার নাম হচ্ছে জিগনিমা। এই জিগনিমার মধ্যে পাওয়া যায় হচ্ছে, দেখো জিগনিমা দিয়ে মনে রাখবো জিগ জিগ, তো জিগ জিগ করে কে, তারা না, তাহলে মনে রাখবো জিগনিমার মধ্যে তারাকাকার কি দেখা যায়, ক্লোরোপ্লাস্ট দেখা যায়। কী ধরনের ক্লোরোপ্লাস্ট দেখা যায়, তারাকাকার ক্লোরোপ্লাস্ট দেখা যায় জিগনিমার মধ্যে। দেখো এরপর হচ্ছে আরেকটা মনে রাখবো হচ্ছে তোমার ওইডোগোনিয়াম। ঠিক আছে, এখানে দেখা যায় হচ্ছে জালিকাকার ক্লোরোপ্লাস্ট, মানে নেটের মতো জালিকাকার ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এখানে জি দিয়ে মনে রাখবো হচ্ছে জালিকাকার, এভাবে চিন্তা করতে পারি। জি দিয়ে কি মনে রাখতে পারি, জালিকাকার, এভাবে চিন্তা করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এক এক রকম শৈবালের মধ্যে এক এক ধরনের ক্লোরোপ্লাস্ট আমরা লক্ষ্য করব। ঠিক আছে, এরপর দেখো আরও কয়েকটার কথা যদি আমি একটু বলি, দেখো এরপর হচ্ছে তোমার ইলোথ্রিক্স নামক একটা শৈবাল আছে, যার মধ্যে যে তোমার ক্লোরোপ্লাস্টটা পাওয়া যায় সেটা দেখতে অনেকটা এই তোমার আংটির শেপের। ঠিক আছে, এরকম আংটির শেপের। ঠিক আছে, রিং বা আংটি যেরকম আমরা হাতে পরি ওইরকম শেপের। এটাকে বলা হয় আংটি অথবা ফিতার মতো, একটা ফিতা বা তোমার কি ফিতা বা গার্ডল শেপের বলা হয়, অর্থাৎ কোমর বন্ধনী, গার্ডল শেপ এরকম বন্ধনীর মতো মনে হয়, অর্থাৎ বেল্টের মতো আর কি, বেল্ট যেরকম ওই রকম গার্ডল আকৃতির। ঠিক আছে, তাহলে মনে রাখবা ইলোথ্রিক্সের মধ্যে কোন ধরনের পাওয়া যায়। আরেকটা শৈবাল আছে যেটাকে বলা হয় ফাইটোফোরা। এখানের মধ্যে দেখা যায় হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট পাওয়া যাবে, সেই ক্লোরোপ্লাস্টের আকৃতি হচ্ছে গোল, সো এগুলো একটু পড়ে নিবা তোমরা, এমসিকিউতে আসতে পারে। খেলামাইডোমোনাস হচ্ছে পেয়ালা আকৃতির, তারপর হচ্ছে স্পাইরোগাইরার মধ্যে পাওয়া যাবে সর্পিল আকার, স্পাইরোগাইরাতে কি পাওয়া যাবে, সর্পিল আকার। এরপর হচ্ছে জিগনিমাতে পাওয়া যাবে হচ্ছে জিগ দিয়ে মনে রাখবা তারাকাকার। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে ওডোগোনিয়ামের জি দিয়ে মনে রাখবো হচ্ছে জালিকাকার। ঠিক আছে, মিলাই পড়বা। ইলোথ্রিক্সের যে ইউটা যেরকম হচ্ছে মানে আংটি বা ফিতার মতো বন্ধনীর মতো, সেটা আমরা মনে রাখবো এখান থেকে হচ্ছে আংটি, ফিতা বা গার্ডল আকৃতির। ফাইটোফোরা মনে রাখবো হচ্ছে গোল, ফাইটোফোরার ক্লোরোপ্লাস্টটা কীরকম, গোল। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি শৈবালের মধ্যে ক্লোরোপ্লাস্টের অনেক বেশি বৈচিত্র্য, তাই না? এক এক রকম শৈবালের মধ্যে এক এক রকম কি দেখা যাচ্ছে, ক্লোরোপ্লাস্ট তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে ভাইয়া, এখন দেখো বলা হচ্ছে উঁচু শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা উঁচু শ্রেণীর উদ্ভিদের মধ্যে ক্লোরোপ্লাস্ট দেখব কোন শেপের। দেখো উঁচু শ্রেণীর উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট,
ক্লোরোপ্লাস্ট দেখতে হচ্ছে লেন্সের মতো। ক্লোরোপ্লাস্ট দেখতে কিসের মতো? ক্লোরোপ্লাস্ট দেখতে হচ্ছে লেন্সের মতো। এটা একটু মনে রাখিও যে আমরা ক্লাস 9-10 পড়ছিলাম না যে উত্তল লেন্স এরকম দেখতে না, তো ওই লেন্স শেপের, ঠিক আছে, লেন্স শেপের, ঠিক আছে, লেন্সের শেপ বা আকৃতি, ঠিক আছে। কোথায় দেখা যায়? উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট। এখন চলো আমরা আজকে যে ক্লোরোপ্লাস্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার উঁচু শ্রেণীর উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট, এবং সেটা আমরা গঠনটা দেখব, ঠিক আছে। তাহলে চলো আমরা এখন কথা বলবো হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন নিয়ে। কী নিয়ে কথা বলবো? ক্লোরোপ্লাস্টের গঠন নিয়ে। তাহলে লেখো ক্লোরো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষায় আসার মতো টপিক, ঠিক আছে। রিটেনে আমাদের এটা আসার মতো একটা টপিক, ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন, এটা আমরা দেখব, ঠিক আছে। ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন নিয়ে কথা বলবো, ঠিক আছে। চলো, তো ক্লোরোপ্লাস্টের গঠন যদি আমরা দেখি, আমরা ক্লাস 9-10-এও এটা পড়ছি। আমরা জানি হচ্ছে প্রথমে হচ্ছে একটা আবরণের কথা আসে, ঠিক আছে। এটা ধরো একটা আবরণ, ক্লোরোপ্লাস্টের মধ্যে দুইটা আবরণ আছে, এই একটা আবরণ, ধরো আরেকটা আবরণ হচ্ছে, ঠিক আছে, আরেকটা আবরণ হচ্ছে এটা, ধরো এটা হচ্ছে আরেকটা আবরণ ক্লোরোপ্লাস্টের মধ্যে। তাহলে দুইটা আবরণ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এভাবে চিন্তা করব, ঠিক আছে। এখন খেয়াল করো, এই আবরণটাকে বলবো হচ্ছে আমরা বহিঃস্তর, আর যেটা ভেতরের আবরণ সেটাকে বলবো ভাই অন্তঃস্তর। এটা হচ্ছে কি? অন্তঃস্তর, ঠিক আছে। বহিঃস্তর এবং অন্তঃস্তর, ঠিক আছে, বহিঃস্তর এবং অন্তঃস্তর। এখন মনে রাখবা একটা বিষয়, এই বহিঃস্তর এবং অন্তঃস্তর দুইটা সাধারণত মেমব্রেন, বায়োলজিক্যাল মেমব্রেনগুলোতে অর্থাৎ আবরণগুলোতে থাকে হচ্ছে তোমার ফসফোলিপিডের অণু। কিসের অণু ভাই? ফসফোলিপিডের অণু। কিন্তু এখানে বলছে তোমাদের বইয়ে ফসফোলিপিড, এই মেমব্রেনগুলোতে ফসফোলিপিড অণুর পরিবর্তে একটা ব্যতিক্রম রাসায়নিক পদার্থ দেখা যায়, সেটা হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড এখানে থাকে, গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে, ঠিক আছে। কোথায়? তোমার বহিঃস্তর এবং অন্তঃস্তরের মধ্যে, যেটা কার পরিবর্তে থাকে? ফসফোলিপিডের পরিবর্তে। এটা একটু মনে রাখিও। তাইলে ফসফোলিপিড এর পরিবর্তে এখানে পাওয়া যাবে হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড। তাহলে মনে রাখবা এই মেমব্রেনগুলো, আমরা জানি মেমব্রেন, যেমন ধরো প্লাজমা মেমব্রেন গঠন তোমরা দেখছিলে হচ্ছে এখানে ফসফোলিপিডের অণু থাকে, দুইটা লেয়ার থাকে, কিন্তু এখানে ফসফোলিপিড অণুর পরিবর্তে কি থাকে? গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে এই বহিঃস্তর এবং অন্তঃস্তরের মাঝে, ঠিক আছে। এখন দেখো, এই বহিঃস্তর এবং অন্তঃস্তরের মাঝে এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছ, এটাকে তোমরা একটা প্রকোষ্ঠ চিন্তা করতে পারো, ঠিক আছে। এরপর দেখো, এই অংশের ভিতরে দুইটা মেমব্রেন দ্বারা আবদ্ধ এখানে যে তরল অংশটা দেখবা, এই তরল অংশটাকে বলবা তোমরা ম্যাট্রিক্স। এখানে যে তরল অংশটা থাকবে এটাকে কি বলবা? ম্যাট্রিক্স। তরল অংশটা হচ্ছে কি? আমি দিয়ে দিলাম ধরো ডট ডট দিয়ে, এটা হচ্ছে ম্যাট্রিক্স। এটা হচ্ছে কি ভাই? ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্স বা মাতৃকা। এটা অন্যান্য বস্তুকে কি করবে? ধারণ করবে, ঠিক আছে। এরপর এই ম্যাট্রিক্সের ভিতরে থাকবে কিছু এরকম চাকতির মতো, থলের মতো, ছোট ছোট থলের মতো বা চাকতির মতো অংশ, অর্থাৎ একটা চ্যাপ্টা বেলুনের মতো চিন্তা করতে পারো। ধরো একটা বেলুনের ভিতরে তুমি পানি রাখছো, বেলুনটাকে রেখে দিছো, যে চ্যাপ্টা একটা স্ট্রাকচার তৈরি হবে, ঠিক আছে, এইরকম, ঠিক আছে, কিছু চ্যাপ্টা স্ট্রাকচার। তুমি কয়েনের মতো চিন্তা করতে পারো, ঠিক আছে। একটা 5 টাকার কয়েনের ভিতরে তো নিরেট ফাঁকা জায়গা থাকে না, কিন্তু এটা ফাঁকা, ঠিক আছে। এরকম কয়েনের মতো চিন্তা করতে পারো, এরকম কিছু ডিস্ক বা এরকম কিছু থলে থাকবে, ঠিক আছে। এই থলেগুলোকে বলা হয় থাইলাকয়েড। এগুলাকে কি বলা হয়? থাইলা শব্দের অর্থ হচ্ছে থলে, অয়েড মানে হচ্ছে মতো, অর্থাৎ থলের মতো কিছু ছোট ছোট থলের মতো স্ট্রাকচার থাকবে, যেগুলোকে থাইলাকয়েড বলবো। তো থাইলাকয়েডগুলো কিন্তু একটার উপর একটা এরকম সজ্জিত থাকে, একটার উপর একটা কি থাকে? এরকম সজ্জিত থাকে, ঠিক আছে। তো থাইলাকয়েডের এই থাইলাকয়েডের যে স্তূপ, 1 2 3 4 5টা আমি থাইলাকয়েড দিলাম, এই স্তূপগুলোকে বলা হয় গ্রানাম। এগুলাকে কি বলে? এগুলাকে বলা হচ্ছে গ্রানাম, ঠিক আছে। থাইলাকয়েডের স্তূপগুলোকে কি বলবো? গ্রানাম। তো এরকম একটা গ্রানাম থাকে না, থাইলাকয়েডের স্তূপ একটা থাকে না, অনেকগুলো থাকে। ধরো এটা একটা থাইলাকয়েডের স্তূপ, এটা একটা থাইলাকয়েডের স্তূপ, ঠিক আছে, এটা একটা থাইলাকয়েডের স্তূপ, ঠিক আছে। তাহলে এরকম অনেকগুলা থাইলাকয়েডের স্তূপ আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। তাহলে এই যে থাইলাকয়েডের স্তূপগুলো আমরা দেখতেছি, এগুলাকে বলবো হচ্ছে গ্রানাম। এরকম ধরো, এরকম এটা একটা গ্রানাম, এটা একটা গ্রানাম, দুইটা গ্রানামকে বহু বচনে বলা হয় গ্রানা,
তাহলে গ্রানাম শব্দটা হচ্ছে এক বচন। গ্রানাম শব্দটা হচ্ছে কি, এই গ্রানাম শব্দটা হচ্ছে এক বচন, ঠিক আছে। গ্রানাম কি, গ্রানাম হচ্ছে থাইলাকয়েডের স্তূপ। আর এরকম একাধিক গ্রানামকে আমরা কি বলবো, গ্রানা বলবো। একাধিক গ্রানামকে আমরা কি বলবো, এটাকে বলবো গ্রানা। তাহলে বুঝো যেটা তোমার আম থাকলে এক বচন, ঠিক আছে। অথবা মনে রাখতে পারি বড় নাম যেটা সেটা এক বচন, আর ছোট নাম যেটা সেটা হচ্ছে বহু বচন। এভাবে চিন্তা করতে পারি। এখন খেয়াল করো, এই যে দুইটা গ্রানাম পরস্পরের সাথে কিছু এরকম ছোট সূক্ষ্ম নল দ্বারা যুক্ত থাকে, কিছু সূক্ষ্ম এরকম কি দ্বারা যুক্ত থাকে, নল দ্বারা যুক্ত থাকে। এই যে সূক্ষ্ম কিছু নল দ্বারা যুক্ত থাকে, সূক্ষ্ম কিছু কি দ্বারা যুক্ত থাকে, নল দ্বারা যুক্ত থাকে। এই নলগুলাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলাম। এগুলাকে কি বলা হয়, স্ট্রোমা 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 ল্যামেলাম, ঠিক আছে। আচ্ছা, ল্যামেলাম। তোমাদেরকে একটা বিষয় বলে রাখি যে এখানে যে ম্যাট্রিক্স বা দাঁত দেখতে পাচ্ছ কার ভিতরে, এই যে ক্লোরোপ্লাস্টের ভিতরে, এই ম্যাট্রিক্স বা দাঁতের অপর একটা নাম হচ্ছে স্ট্রোমা। এটাকে কি বলা হয়, স্ট্রোমাও বলা হয়ে থাকে, ঠিক আছে। এটাকে কি বলা হয়, স্ট্রোমাও বলা হয় থাকে। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমরা এই জিনিসগুলো দেখলাম। এরপর দেখো এই স্ট্রোমার ভিতরে আরও কি কি দেখবো, এখানে কিছু বৃত্তাকার ডিএনএ দেখবো। এখানে কিছু কি দেখবো, অনেকগুলো থাকতে পারে, প্রায় 200টার মতো এখানে থাকতে পারে। এগুলো হচ্ছে তোমার কি, বৃত্তাকার ডিএনএ। কিছু বৃত্তাকার আমরা ডিএনএ দেখবো, ঠিক আছে, ডিএনএ দেখবো, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে এর ভিতরে থাকতে পারে হচ্ছে রাইবোসোম। এরপর ভিতরে কি থাকবে, ক্লোরোপ্লাস্টের ভিতরে কি থাকবে, রাইবোসোম দানা থাকবে, রাইবোসোম থাকবে। তাহলে এখানের ভিতরে আমরা কাকে দেখবো, আর রাইবোসোমকে দেখবো। রাইবোসোম দেখো, রাইবোসোম তোমার দুই ধরনের থাকে, 70S 80S তোমরা জানো। এখানে থাকবে হচ্ছে 70S রাইবোসোম। এখানে কি থাকবে, 70S রাইবোসোম থাকবে, ঠিক আছে। তাহলে আমরা কিছু বিষয়ে কথা বলি। দেখো এখানে যে তুমি তরল পদার্থটা দেখতেছো, এটাকে কি বলতেছে, স্ট্রোমা বা ম্যাট্রিক্স। তো এই স্ট্রোমা বা ম্যাট্রিক্সের ব্যাপারে কয়েকটা কথা জানি। এই স্ট্রোমা বা ম্যাট্রিক্স হচ্ছে তোমার কলয়েড ধর্মী এবং অসমোফিলিক দানাযুক্ত, অর্থাৎ কিছু দানাদার পদার্থ থাকে যেগুলোকে বলা হচ্ছে অসমোফিলিক দানা। আর কলয়েড ধর্মী কেন, কারণ এই তরল অংশের ভিতরে তোমার কিছু যে পদার্থটা থাকে এটা হচ্ছে ছোটো ছোটো কণা আকারে ডিসপার্স বা ছড়িয়ে থাকে, এক জায়গায় বসে যায় না। অর্থাৎ তরলের ভিতরে যে কণাগুলো আছে, ছোটো ছোটো এনজাইম বা বিভিন্ন প্রোটিনের কণা, বিভিন্ন শর্করার কণা, এগুলো ছড়িয়ে থাকে এই মাধ্যমের ভিতরে, ঠিক আছে। এই ধরনের সলিউশনকে বলা হয় কলয়েড, ঠিক আছে। যে মানে এক জায়গায় দ্রবগুলো কি হয়ে যায় না, জমা হয়ে যায় না, এই তরল অংশের ভিতরে ছড়িয়ে থাকে, সেজন্য আমরা এটাকে বলবো কলয়েড ধর্মী। আর মনে রাখবে এই স্ট্রোমার মধ্যে তোমার রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পন্ন হয়, সকল ধরনের রাসায়নিক বিক্রিয়া। তোমরা জানো হচ্ছে ক্লোরোপ্লাস্ট কিন্তু কি করে, খাদ্য তৈরি করে, ঠিক আছে। খাদ্য তৈরির জন্য দুই ধরনের বিক্রিয়া হয়, একটা হচ্ছে আলোক পর্যায়ের বিক্রিয়া, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ের বিক্রিয়া, ঠিক আছে। যেই আলোক নিরপেক্ষ পর্যায়ের বিক্রিয়ার মধ্যে কি হয়, কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে শর্করা তৈরি করে, C6H12O6 শর্করা তৈরি করে, ঠিক আছে। এখন এই শর্করা তৈরির প্রক্রিয়াটা হয় তোমরা জানো হচ্ছে C3 চক্র এবং C4 চক্র মাধ্যমে ঘটে। তাহলে এই C3 চক্র ও C4 চক্র, এই চক্রগুলো সম্পন্ন হয় কিন্তু কোথায়, স্ট্রোমা বা ম্যাট্রিক্সে, ঠিক আছে। C3 চক্র এবং C4 চক্র কোথায় ঘটে, এখানে ঘটে, ঠিক আছে, স্ট্রোমার মধ্যে ঘটে, ঠিক আছে। আর এখানে এই কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা জাতীয় খাদ্য তৈরি হওয়ার জন্য যত এনজাইম লাগে, তো এনজাইমগুলো এখানে উপস্থিত থাকে, ঠিক আছে, স্ট্রোমার মধ্যে। আমরা এটা মনে রাখবো, ঠিক আছে। এরপর তুমি যদি ডিএনএর ব্যাপারে কথা বলতে যাও, এই যে এখানে ডিএনএ আছে, এটা ডিএনএটা হচ্ছে মনে রাখবো হচ্ছে বৃত্তাকার এবং হচ্ছে দ্বিসূত্রক। কীরকম দ্বিসূত্রক, খেয়াল করো, দ্বিসূত্রক অর্থাৎ এই যে ডিএনএটা হচ্ছে এরকম দুইটা সূত্রক আছে, এখানে এডিনিন থাকলে এখানে থাইমিন থাকবে, সাইটোসিন থাকলে গুয়ানিন থাকবে, অর্থাৎ নাইট্রোজেনাস বেস দ্বারা দুইটা সূত্রক যুক্ত থাকবে। যদিও আমি এখানে দেখাইছি মনে হচ্ছে একটা সূত্রক মতো, কিন্তু এটা মনে রাখবো এটা দ্বিসূত্রক, ঠিক আছে। এর মধ্যে তোমার জিন থাকে হচ্ছে প্রায় 120টি, তার মানে 120টি জিন থাকে, সেখান থেকে 120 ধরনের প্রোটিন তৈরি হতে পারবে, ঠিক আছে। আর ডিএনএর ভিতরে বলা হচ্ছে 120 থেকে 160 কিলোবেস থাকে, অর্থাৎ কিলোবেস কি, ধরো একটা ডিএনএর মধ্যে ধরো আমরা যদি দেখি এখানে এডিনিন, এখানে থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, ধরো এইগুলা, এই যে এডিনিন, সাইটোসিন, গুয়ানিন, থাইমিন, এগুলাকে এক একটা নাইট্রোজেনাস বেস বলতেছে। তো এখানে কয়টা বেস আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। তো এখানে চারটা বেস আছে, কিন্তু এখানে বলতেছে কি
কিলো বেস মানে 1000, 1000, 1 কিলো, 1 কিলো বেস মানে হচ্ছে 1000 নাইট্রোজেনাস বেস থাকবে। কিন্তু এখানে দেখো 120 থেকে 160 কিলো বেস মানে হচ্ছে 1,20,000 থেকে 1,60,000 কি থাকতে পারে, এরকম নাইট্রোজেনাস বেস এই ডিএনএর ভিতরে অবস্থান করতে পারে। ঠিক আছে, সো আশা করছি আমরা এই ডিএনএ ব্যাপারে বুঝলাম। তো এখানে রাইবোসোম থাকে, রাইবোসোম হচ্ছে 70S, তার মানে রাইবোসোম থাকে মানে হচ্ছে এ কি তৈরি করতে পারে, প্রোটিন তৈরি করতে পারে। এ কি তৈরি করতে পারে, প্রোটিন তৈরি করতে পারে। আরেকটা বিষয় তোমাদেরকে বলি থাইলাকয়েডের ব্যাপারে, তোমরা জানো হচ্ছে এই ক্লোরোপ্লাস্টের ভিতরে কি তৈরি হয়, খাদ্য তৈরি হয়, তাই না? ক্লোরোপ্লাস্টের ভিতরে কি তৈরি হয়, খাদ্য তৈরি হয়। সেজন্য ক্লোরোপ্লাস্টকে তোমরা কি বলো, ক্লোরোপ্লাস্টকে কিন্তু কোষের রান্নাঘর বলে, কোষের রান্নাঘর। যেহেতু ক্লোরোপ্লাস্টের ভিতরে কি তৈরি হয়, খাদ্য তৈরি হয়। ক্লোরোপ্লাস্টের ভিতরে কি তৈরি হয়, খাদ্য তৈরি হয়। তো খাদ্য তৈরির প্রক্রিয়ার মধ্যে তোমরা জানো হচ্ছে প্রথমে সূর্যের আলোক রশ্মি আসে, আলোক রশ্মি কিন্তু থাইলাকয়েডের মধ্যে পড়ে। ঠিক আছে, এই থাইলাকয়েডের মধ্যে পড়ে এই থাইলাকয়েড থেকে তোমার কি তৈরি হয়, এটিপি বা শক্তি তৈরি হয় সূর্যের আলোক রশ্মিকে শোষণ করে। ঠিক আছে, এরপর হচ্ছে শক্তি তৈরি হওয়ার পর যে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হবে, এই প্রক্রিয়াটা হয় কিন্তু কোথায়, স্ট্রোমার মধ্যে। তাইলে আলোক পর্যায়ের যে বিক্রিয়াগুলো হবে সেগুলো থাইলাকয়েডের মধ্যে হবে, আর কার্বন ডাইঅক্সাইড বিজারণের যে বিক্রিয়াগুলো হবে সেগুলো হবে স্ট্রোমার মধ্যে। এটা আমরা মনে রাখবো। এখন আমরা কথা বলবো হচ্ছে কি নিয়ে, থাইলাকয়েড নিয়ে। দেখো আমরা দেখতে পাচ্ছি থাইলাকয়েড হচ্ছে কি, থাইলাকয়েড হচ্ছে তোমার, থাইলাকয়েড হচ্ছে কি এরকম একটা চ্যাপ্টা থলের মতো স্ট্রাকচার। এটা ধরো চ্যাপ্টা থলের মতো স্ট্রাকচার, এটা হচ্ছে থাইলাকয়েডের মেমব্রেন, এটা থাইলাকয়েডের কি মেমব্রেন। এখন এই থাইলাকয়েডের মধ্যে কি কি থাকে, দেখো এই থাইলাকয়েডের মধ্যে কি কি থাকে। থাইলাকয়েডের ভিতরে আমরা দেখব হচ্ছে বিভিন্ন রকম রঞ্জক অণু, যেমন ধরো ক্লোরোফিল দেখতে পারি, ক্লোরোফিল, এখানে কি কি থাকতে পারে, এখানে থাকতে পারে ক্লোরোফিল, পিগমেন্ট থাকতে পারে হচ্ছে হলুদ বর্ণের জ্যান্থোফিল, তারপর হচ্ছে তোমার এরকম তোমার বিভিন্ন রকম রঞ্জক অণু এখানে থাকে, ক্লোরোফিল, জ্যান্থোফিল, ক্যারোটিন ইত্যাদি বিভিন্ন রঞ্জক অণু থাকে। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখিও। থাইলাকয়েডের মেমব্রেনে এরকম বিভিন্ন রকম রঞ্জক অণু থাকে। সো এরা কি করে, রঞ্জক অণুগুলা কি করে, এটা ধরো সূর্য, যখন আমাদের থাইলাকয়েডের মেমব্রেনে সূর্যের আলোক রশ্মি পড়ে, থাইলাকয়েডের মেমব্রেনে কি পড়ে, সূর্যের আলোক রশ্মি পড়ে, তখন এই যে রঞ্জক অণুগুলা এখানে সূর্যের আলোক রশ্মিটাকে শোষণ করে। ঠিক আছে, বিশেষ করে ক্লোরোফিল। তো আলোক রশ্মি যখন শোষণ করে, তোমরা জানো হচ্ছে ইলেকট্রন যদি শক্তি শোষণ করে তখন সে উচ্চতর কক্ষপথে চলে যায়, তাই না? এরকম একটা কথা জানো না? তো এখানে ইলেকট্রনগুলা যে ক্লোরোফিলের যে অণুর ভিতরে থাকে পরমাণুগুলার যে ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে এখান থেকে ক্লোরোফিল অণু থেকে 2টা ইলেকট্রন বের হয়ে যায়, বা ইলেকট্রন বের হয়ে যায়। ঠিক আছে, ইলেকট্রন কি হয়ে যায়, বের হয়ে যায়। তাহলে বুঝো, আমরা এখন দেখতেছি হচ্ছে থাইলাকয়েড মেমব্রেন নিয়ে কথা বলতেছি বিস্তারিত। এটা একটু দেখো, থাইলাকয়েডের মেমব্রেনে থাকে হচ্ছে বিভিন্ন রকম রঞ্জক অণু, ক্লোরোফিল, জ্যান্থোফিল, ক্যারোটিন এরকম। তো এরা কি করে, সূর্যের আলোক রশ্মিকে শোষণ করে, শোষণের ফলে এই রঞ্জক অণুগুলা থেকে ইলেকট্রন বের হয়। এখন ইলেকট্রন বের হওয়ার পর দেখো এই ইলেকট্রনগুলা এরপর থাইলাকয়েডের মেমব্রেনে এরকম কিছু বিশেষ প্রোটিন থাকে, এরকম কিছু বিশেষ কি থাকে, প্রোটিন থাকে। ঠিক আছে, তো থাইলাকয়েডের মেমব্রেনে থাকা এই বিশেষ প্রোটিনগুলা কি করে, প্রোটিনগুলা ইলেকট্রনগুলোকে গ্রহণ করে, প্রথমে এর কাছে আসে, তারপর ধরো উকে দিল, তারপর উকে দিল, তারপর উকে দিল। ঠিক আছে, তো এই ইলেকট্রনটা এই সমস্ত প্রোটিনের ভিতরে, এই প্রোটিনগুলোর ভিতরে ঘুরতে থাকে। ঠিক আছে, এখন এই যে ইলেকট্রনটা বের হলো এখান থেকে, ইলেকট্রনটা এই প্রোটিনগুলোর ভিতরে ঘুরতেছে। এখন এই প্রোটিনগুলোকে একসাথে বলবো আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ঠিক আছে, ইটিসি বলে, তোমরা অবশ্যই শুনছো। তো ইলেকট্রন ঘোরার ফলে এখান থেকে কিন্তু এক প্রকার কি বের হবে, শক্তি বের হবে, এক প্রকার কি বের হবে, শক্তি বের হবে। এখন সেই শক্তি দিয়ে কি হবে, দেখো এখানে এই যে থাইলাকয়েডের মেমব্রেনে আরেকটা গঠন আছে, যে গঠনটা হচ্ছে মূলত হচ্ছে কি ভাই, যে গঠনটা হচ্ছে তোমার এই ধরনের গঠন। এটা তোমরা হয়তো চিনতেছো বা দেখছো অনেক জায়গায়, যে এটাকে বলা হয় এটিপি সিনথেস। এটাকে কি বলে, এই গঠনটার নাম কি, এটার নাম হচ্ছে এটিপি সিনথেস। ঠিক আছে, এটিপি সিনথেস। ওকে, তো দেখো এখন এই এটিপি সিনথেস কি করে, এটিপি সিনথেস কি করে, এডিপি এর সাথে, কার সাথে, এডিপি এর সাথে ফসফেটকে যুক্ত করে ও কি করে, এটিপি বানায়। দেখো এডিপি মানে হচ্ছে অ্যাডেনোসিন ডাইফসফেট, রাইট? এখন এর সাথে ফসফেট যুক্ত হলো, তার মানে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, তো যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এখন এই যে শক্তিটা লাগতেছে, শক্তিটা কিন্তু এখান থেকে আসে, তাহলে এই শক্তিটা ইউজ হয়। তাহলে দেখো তো এই শক্তিটা দিয়েই কিন্তু এডিপি এর সাথে ফসফেট যুক্ত হচ্ছে, আর শক্তিটা আসছে কিন্তু সূর্যের শক্তি থেকে। ঠিক আছে, যদি তুমি পেছনে যাও দেখবে হচ্ছে সূর্য থেকে কিন্তু এই শক্তিটা আসলো। সূর্যের রশ্মি শোষণ করার পর এখান থেকে রঞ্জক অণু থেকে একটা ক্লোরোফিল ইলেকট্রন বের হলো। তো ইলেকট্রনটা এরপর কিছু প্রোটিনের মাধ্যমে ঘুরলো, যেগুলোকে তুমি বলতেছো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই ঘোরার ফলে কিছু শক্তি উৎপন্ন হলো, এই শক্তিকে কাজে লাগিয়ে এটিপি সিনথেস, এই এটিপি সিনথেস কি করে,
এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে আরেকটা ফসফেট যুক্ত করে অ্যাডেনোসিন ডাইফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত করে তৈরি করলো হচ্ছে এটিপি বা অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তাহলে খেয়াল করো তো, কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত হলে, এই যে কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত হলে আমরা বলি হচ্ছে এটাকে বলি ফসফোরাইলেশন। এখন যেহেতু এখানে সূর্যের আলোক রশ্মির উপস্থিতিতে হয়েছে, সেজন্য আমরা এই প্রক্রিয়াকে বলবো ফটোফসফোরাইলেশন। তাহলে দেখো দুইটা অংশ ভাগ করি। এই ফসফোরাইলেশন মানে কি? ফসফোরাইলেশন মানে হচ্ছে এই প্রক্রিয়াটা, দেখো কারণ হচ্ছে এই প্রক্রিয়ার মধ্যে কি দেখতেছি আমরা, ফসফেট যুক্ত হচ্ছে, ফসফোরাইলেশন। আর ফসফেট যুক্ত হওয়ার জন্য শক্তিটা আসছে কিন্তু আলো থেকে, সেজন্য আমরা বলবো ফসফোরাইলেশন। ফটো শব্দের অর্থ হচ্ছে আলো, সূর্যের আলোক রশ্মিকে বোঝায় হচ্ছে ফটো দ্বারা। তাহলে এই ফসফোরাইলেশন হচ্ছে আলোক রশ্মির সহায়তায়, সেখানে এই ফসফোরাইলেশনকে বলবো ফটোফসফোরাইলেশন। তো তোমাদের ক্লোরোপ্লাস্টের কাজের মধ্যে আসবে একটা কথা, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টে কি ফটোফসফোরাইলেশন ঘটে? তাহলে বলবো হচ্ছে ঘটে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে থাইলাকয়েডের মেমব্রেন। দেখো এই থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যে এই যে তোমার ক্লোরোফিল অণু, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটিপি সিনথেসগুলো থাকে, এদেরকে একসাথে অনেক সময় তোমার বলা হয় এটাকে ফটোসিনথেটিক ইউনিট, ঠিক আছে, ফটোসিনথেটিক ইউনিট। তো কেন ফটোসিনথেটিক ইউনিট? কারণ এরা হচ্ছে ফটোসিনথেসিসের সময় এরা কি করে বিশেষ কাজ করতেছে, তাই না? এটিপি তৈরি করতেছে, সূর্যের আলোক রশ্মিকে কাজে লাগিয়ে তোমার এটিপি তৈরি করতেছে। দেখো ক্লোরোপ্লাস্টের আরেকটা, ক্লোরোপ্লাস্টকে কি বলা হয় জানো? ক্লোরোপ্লাস্টকে বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গাণু। কি রূপান্তরের অঙ্গাণু? শক্তি রূপান্তরের অঙ্গাণু। কেন বলা হয়? কারণ দেখো একমাত্র ক্লোরোপ্লাস্টই তোমার কি করতেছে, দেখো ক্লোরোপ্লাস্ট কি করতেছে, সূর্যের আলোক রশ্মিকে রাসায়নিক শক্তি এটিপিতে কি করতেছে, রূপান্তর করতেছে। এছাড়াও ক্লোরোপ্লাস্টকে শক্তি রূপান্তরের অঙ্গাণু বলে আরও একটা শক্তি রূপান্তরের কি আছে, অঙ্গাণু আছে, যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তোমরা জানো মাইটোকন্ড্রিয়াটাও এটিপি তৈরি হয়, মাইটোকন্ড্রিয়া। কারণ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমাদের শর্করা জাতীয় খাদ্যের শক্তি বা খাদ্যের শক্তি কি হয়ে তোমার ভেঙে তোমার কি তৈরি হয়, এটিপি তৈরি হয়। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে শক্তি রূপান্তরের অঙ্গাণু কোনটা, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট যেটা হচ্ছে সূর্যের শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া যেটা হচ্ছে খাদ্যের শক্তিকে এটিপি অর্থাৎ রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, ঠিক আছে। তাহলে এখন আমরা হচ্ছে এগুলা গেল। তো এখন হচ্ছে আমাদেরকে যদি বলা হয় ক্লোরোপ্লাস্টের কাজের কথা, ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের কিসের কথা, কাজ নিয়ে কথা বলে, তো আমরা কি কাজ, আচ্ছা আমাদের যদি পরীক্ষায় আসে ক্লোরোপ্লাস্টের গঠন সম্পর্কে এটা আরেকটু বলি। তো আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো হচ্ছে ক্লোরোপ্লাস্টের মেমব্রেন নিয়ে কথা বলবো, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আবরণ নিয়ে কথা বলবো, ঠিক আছে। এখন দেখো ক্লোরোপ্লাস্টের মধ্যে আবরণ নিয়ে কথা বললে তোমরা বলবা ক্লোরোপ্লাস্টের মধ্যে দুইটা আবরণ আছে, একটা হচ্ছে তোমার বহিঃস্তর, একটা হচ্ছে অন্তঃস্তর, এবং আরেকটা আবরণ আছে হচ্ছে সেটা হচ্ছে থাইলাকয়েডের মেমব্রেন। এই যে থাইলাকয়েডের এই মেমব্রেনটাকে আরেকটা আবরণ বলে, সেজন্য বলে ক্লোরোপ্লাস্টের ভিতরে তিনটা আবরণ আছে, একটা দুইটা তিনটা আবরণ, এবং তিনটা আবরণ আছে কিন্তু প্রকোষ্ঠ আছে তিনটা। দেখো কীরকম প্রকোষ্ঠ, এই যে একটা প্রকোষ্ঠ হচ্ছে এই বহিঃস্তর এবং অন্তঃস্তরের মাঝে একটা গ্যাপ, একটা প্রকোষ্ঠ, আরেকটা হচ্ছে এই যে স্ট্রোমার এই অংশটা, এটা হচ্ছে একটা প্রকোষ্ঠ, আরেকটা প্রকোষ্ঠ হচ্ছে থাইলাকয়েডের ভিতরে। সেই জন্য তোমাদের বই আছে দেখো ক্লোরোপ্লাস্ট হচ্ছে 3 মেমব্রেন 3 প্রকোষ্ঠ বিশিষ্ট একটা কোষীয় অঙ্গাণু, 3 মেমব্রেন 3 প্রকোষ্ঠ বিশিষ্ট একটা কোষীয় অঙ্গাণু। তাহলে তুমি প্রথমে কি নিয়ে কথা বলবা, আবরণ নিয়ে কথা বলবা, তারপর কথা বলবা হচ্ছে ধরো ম্যাট্রিক্স নিয়ে কথা বলবা, অর্থাৎ স্ট্রোমা নিয়ে কথা বলবা, যে তরল অংশ ম্যাট্রিক্স বা স্ট্রোমা নিয়ে কথা বলবা। এখানে কি পাওয়া যায় সেগুলো ভাইয়া লিখে দিছি তোমাদেরকে। ম্যাট্রিক্সের মধ্যে কি পাওয়া যায় দেখতেছো, কলয়েড ধর্মী, সেটা অসমোফিলিক নানাযুক্ত, C3 এবং C4 চক্র কিন্তু ম্যাট্রিক্সের মধ্যে ঘটে, শর্করার তৈরির বিভিন্ন প্রকার এনজাইম থাকে, সেগুলো নিয়ে কথা বলবা। তারপর হচ্ছে তুমি কথা বলবা হচ্ছে তোমার যেমন ধরো হচ্ছে কথা বলতে পারো হচ্ছে ডিএনএ নিয়ে, কথা বলতে পারো হচ্ছে রাইবোসোম নিয়ে। এগুলা প্রত্যেকটা গঠন আসলে তখন আমরা কি করব, এগুলা প্রত্যেকটা লিখে অল্প অল্প আমরা ব্যাখ্যা দিয়ে দেবো, ঠিক আছে। তার ডিএনএটা হচ্ছে ডিএনএ ব্যাপারে আমি কি বললাম এখানে, এটা হচ্ছে বৃত্তাকার দ্বিসূত্রক, দুইটা সূত্রক থাকবে, জিন থাকে 120টা এবং প্রায় 120 থেকে 160 কিলো বেসের, তাই না। এরপর রাইবোসোম থাকে এখানে 70S, তার মানে তারা প্রোটিন উৎপাদন করতে পারে, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে তুমি বলবা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নিয়ে কথা বলবা, এবং কথা বলবো হচ্ছে এটিপি সিনথেস নিয়ে। তো এগুলা প্রত্যেকটার ব্যাপারে যদি আমরা অল্প অল্প ব্যাখ্যা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের গঠনটা হয়ে যাচ্ছে, এবং গঠন বলার সময় আমরা কিন্তু চিত্রটা অবশ্যই কি করব, আঁকতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে তোমাদের আরেকটা বিষয় বলি তোমাদেরকে, এই যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব
রাইবোসোমের মধ্যে নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং কি আছে রাইবোসোম আছে। ঠিক একইভাবে মাইটোকন্ড্রিয়ার মধ্যেও থাকে। তাহলে দুইটা কোষীয় অঙ্গাণু আছে, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, একটু মনে রাখবা, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। এই দুইটা কোষীয় অঙ্গাণুর মধ্যে তাদের নিজস্ব কি আছে, নিজস্ব ডিএনএ এবং ডিএনএ ও রাইবোসোম আছে, নিজস্ব ডিএনএ ও কি আছে, রাইবোসোম আছে। তো এটা আমরা একটু মনে রাখবো, ঠিক আছে। তো বিজ্ঞানীরা ধারণা করে দেখো একটা আদিকোষী জীবের মধ্যে, একটা কিসের মধ্যে, একটা আদিকোষী জীবের মধ্যে, ধরো এটা একটা আদিকোষী একটা ব্যাকটেরিয়া, তার মধ্যে কি থাকে, একটা ডিএনএ থাকে বৃত্তাকার আর রাইবোসোম থাকে, ডিএনএ এবং রাইবোসোম থাকে। রাইবোসোম কত এস থাকে, 70S। এখন যেহেতু দেখো ঠিক একইভাবে ক্লোরোপ্লাস্টের ভিতরেও 70S রাইবোসোম আছে, একটা ডিএনএ আছে, মাইটোকন্ড্রিয়ার ভিতরেও 70S রাইবোসোম আছে, ডিএনএ আছে। তো বিজ্ঞানের ধারণা করা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট হচ্ছে আসলে আমাদের কোষের কোনো অংশ না, এটা হচ্ছে আদিকোষী কোনো ব্যাকটেরিয়া ছিল, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া ছিল, যে ব্যাকটেরিয়াকে আমাদের কোষ কী করেছে, বক্ষণ করেছে, এনগালফ করেছে, ফলে তারা আমাদের কোষের ভিতরে প্রবেশ করেছে। সেজন্য তাদেরকে বলা হয় এন্ডোসিম্বায়োন্ট, ঠিক আছে। এন্ডো মানে হচ্ছে ভিতরে, সিম্বায়োন্ট মানে হচ্ছে যারা মৃতজীবী সম্পর্ক তৈরি করে তাদেরকে বলে। অর্থাৎ মৃতজীবী সম্পর্ক কি, যখন দুইটা জিনিস একসাথে বসবাস করে থাকে কিন্তু একে অপরের ক্ষতি করে না বরঞ্চ উপকার করে, ঠিক আছে। যেহেতু ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া আমাদের কোষের ভিতরে আছে এবং তারা একটা ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি করছে, ঠিক আছে, এবং সেজন্য তাদেরকে আমরা কি বলবো, এন্ডোসিম্বায়োন্ট বলবো। এরপর তুমি যদি ক্লোরোপ্লাস্টের কাজ বলো, ক্লোরোপ্লাস্টের কাজের মধ্যে কি কি আছে দেখো। প্রথম কাজ হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ নিয়ে যদি আমরা কথা বলি, প্রথম যে কাজটার কথা বলা যায় সেটা হচ্ছে তোমার কি তৈরি করা ভাইয়া, সেটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য তৈরি করা, বা আমরা বলতে পারি খাদ্য তৈরি। খাদ্য কোন ধরনের খাদ্য, শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত। এরপর হচ্ছে ভাই সে কি করে, সে হচ্ছে তোমার আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করতে পারে। আমরা দেখছি যে সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করতে পারে। রাসায়নিক শক্তি বলতে এটিপি শক্তি, এটা বলতে কি, এটা হচ্ছে এটিপিতে পরিণত করতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে সে ফটোফসফোরাইলেশন ঘটাতে পারে, ফটোফসফোরাইলেশন। অর্থাৎ তোমরা যেটা দেখছো যে এডিপি এর সাথে কে যুক্ত হচ্ছে, কিছুক্ষণ আগে যেটা দেখাইলাম আর কি, এটা এই যে এটা এডিপি এর সাথে কে যুক্ত হচ্ছে, ফসফেট যুক্ত হচ্ছে, এটাকে তৈরি হচ্ছে এটিপি, এটাকে বলে ফসফোরাইলেশন। যেহেতু এখানে সূর্যের আলোক রশ্মির প্রয়োজন হচ্ছে সেজন্য এই ফসফোরাইলেশনকে বলবো আমরা ফটোফসফোরাইলেশন। ফটো মানে হচ্ছে আলোক রশ্মি। আচ্ছা, এরপর তুমি বলতে পারো তারা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স ঘটায়। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স এই জিনিসটাকে একটু বলি আমি, দেখো সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স ঘটায়। তো এই জিনিসটা কি, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স কি, দেখো ইনহেরিটেন্স মানে হচ্ছে বংশ পরম্পরায় কোনো বৈশিষ্ট্য স্থানান্তর। ধরো আমরা বৈশিষ্ট্য পাইছি আমাদের মা বাবা থেকে, আমাদের মা বাবা তাদের মা বাবা থেকে পাইছে, এরকম বংশ পরম্পরায় বিভিন্ন বৈশিষ্ট্য যে তোমার প্রবাহিত হয় সেটাকে বলবো আমরা ইনহেরিটেন্স। এখন সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স কি, দেখো ভাই আমাদের যে কোষ আছে, কোষের যে নিউক্লিয়াসের যে ডিএনএ, এখানে যে ডিএনএ থাকে এটা হচ্ছে নিউক্লিয়াসের ডিএনএ, কিন্তু আমাদের একটা উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টে এখানে ডিএনএ আছে, উদ্ভিদ কোষের একটা মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ আছে। তো এই ডিএনএগুলো যেহেতু উদ্ভিদ কোষের মধ্যে যে বা একটা প্রাণী কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে, ঠিক আছে, অথবা উদ্ভিদ কোষের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট আছে, এই মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট হচ্ছে সাইটোপ্লাজমের অংশ, এবং এদের ভিতরে যে ডিএনএটা আছে সেটাকে বলবো আমরা সাইটোপ্লাজমিক ডিএনএ, ঠিক আছে। এখন এই সাইটোপ্লাজমিক ডিএনএর ভিতরে যে বৈশিষ্ট্যটা আছে এই বৈশিষ্ট্যটাও কি হয়, বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়, ঠিক আছে। সেজন্য আমরা এই ধরনের ইনহেরিটেন্স বা কে বলবো কাদের, মাইটোকন্ড্রিয়ার ডিএনএ এবং ক্লোরোপ্লাস্টের ডিএনএ বংশ পরম্পরায় বৈশিষ্ট্য স্থানান্তরের প্রক্রিয়াটাকে বলবো সাইটোপ্লাজমিক কি ইনহেরিটেন্স, ঠিক আছে। সো এই বিষয়গুলো আমরা একটু পড়ে নেব। আরেকটা বিষয় মনে রাখবো, সেটা হচ্ছে কি এই ক্লোরোপ্লাস্ট ফটো রেসপিরেশন বা আলোক শ্বসন ঘটায়, যেটাকে বলা হয় ফটো মানে আলোক, রেসপিরেশন মানে শ্বসন, আলোক শ্বসন ঘটে, ঠিক আছে। আলোক শ্বসন হচ্ছে কি সূর্য আলোকের উপস্থিতিতে অক্সিজেন কর্তৃক উদ্ভিদ কর্তৃক অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, ঠিক আছে। এটা একটা ব্যতিক্রম ঘটনা, এটা কখন ঘটে আমরা পরবর্তী বিস্তারিত করব, সেটাকে ফটো রেসপিরেশন বলে। ফটো রেসপিরেশন ঘটে কোথায়, ক্লোরোপ্লাস্টে। তো একটা বিষয় মনে রাখতে পারে, ফটো রেসপিরেশন
শুধুমাত্র ক্লোরোপ্লাস্টে ঘটে না, আমরা মনে রাখি হচ্ছে সিপিএমে ঘটে, ঠিক আছে। সি দিয়ে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, পি দিয়ে হচ্ছে ফারক্সিসোম, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার কি এম দিয়ে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে ফটোরেসপিরেশন কিন্তু 3টা কোষীয় অঙ্গাণুতেই ঘটে, ঠিক আছে, মানে 3টা কোষীয় অঙ্গাণুর ভিতরে একসাথে ঘটে, ঠিক আছে, মানে সমন্বয় করে, ঠিক আছে, প্রক্রিয়াটা 3টা কোষীয় অঙ্গাণুর ভিতরেই চলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এগুলোর ব্যাপারে কিন্তু বিস্তারিত আবার পড়বো। তাহলে এই হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্টের কাজ। তো ভাইয়া আশা করি তোমরা বই থেকেও পড়ে নিবা, আশা করি তোমরা বুঝতে পারছো ইনশাল্লাহ। তো বই থেকে পড়ে নিলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আসসালামু আলাইকুম।